জিনিসটা হচ্ছে যে এটা হচ্ছে আমার একটা তাপের উৎস। হ্যাঁ, এখান থেকে তাপ উৎপন্ন হয়। এটা হচ্ছে একটা অন্তরক, সে তাপ দেয়ও না, তাপ সে নেও না। আর এটা কি স্যার, তাপ গ্রাহক, মানে এ আসলে তাপের গ্রহণ করে। তো ও তাপ দেয়, এ তাপ গ্রহণ করে, এ তাপ দেয় না, তাপ নেও না। এখানে একটা আসতে হচ্ছে আমার, এটাকে আমি বলি সিলিন্ডার। এটাকে কি ধরি, এটা সিলিন্ডার। সিলিন্ডারের ভিতরে কি আছে, গ্যাস আছে। সিলিন্ডারে কি আছে আমার, গ্যাস, এগুলো গ্যাসের কণা। আর এটা হচ্ছে পিস্টন। এই পিস্টনটা কি ওঠানামা করতে পারে। এটা কিছুটা অনেকটা কিরকম, ওই যে তুমি রান্না করতেছো, সাপোজ ধরে নাও একটা পাতিল আছে অথবা একটা ডেস্কি আছে, ওখানে ঢাকনা দেওয়া আছে। তুমি যদি নিচ থেকে তাপ দাও, তো এই তাপটা হলো সেদিন যখন তাপ দিবে তখন কি হবে, জনের সময় অনেক বেশি যে তাপ হয়, পানি যদি ফুটতে শুরু করে, তুমি দেখবে যে ঢাকনাটা থাকে না, পড়ে যায়। দেখছো ওখানে জিনিসটা, যে অনেক বেশি যখন তাপ দেওয়া হবে ঢাকনাটা কি হচ্ছে, পড়ে যাচ্ছে। তুমি আবার দিচ্ছ, আবার পড়ে যাচ্ছে, আবার দিচ্ছ, আবার পড়ে যাচ্ছে। তো সিনারিটি এরকম। এবং এখানে আরেকটা জিনিস আমরা মনে রাখবো, এই যে কারণে চক্র যেটা আছে, এটা আসলে এটা আসলে বাস্তবে তৈরি করা সম্ভব না। এটা বাস্তবে তৈরি করা সম্ভব না। এটা আমরা মেইনলি আসলে ইমাজিন করি যে আমার ইঞ্জিনটা এরকম হবে। বাট আমাদের রিয়েল লাইফে যে ইঞ্জিনটা আছে, ওই ইঞ্জিনে আমাদের কিছু না কিছু লস চাই। ইঞ্জিনে কিছু না কিছু কি হয় বলো, কিছু না কিছু আমার লস চাই। বাট আমি এখানে ইমাজিন করতেছি এই ইঞ্জিনে আমার কোনো কি যাবে না, কোনো লস যাবে না। এখন কোশ্চেন করতে পারে, স্যার যে যেহেতু বাস্তবে ইঞ্জিনে যেহেতু লস যায়, তাহলে এই ইঞ্জিন আমি কেন শিখবো? কারণ বাস্তবে ইঞ্জিনটা যে বানায় ওটা আসলে এটা ইউজ করে বানানো হয়েছে। প্রবলেমটা হচ্ছে আমার রিয়েল লাইফে অ্যাপ্রোপ্রিয়েট বানাইতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। বাট অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আমাদের বেস। এটা ধরে আমরা কি ইঞ্জিন গুলা বানাই। তো চারটা স্টেপে কাজ করবো আমরা, কয়টা স্টেপে, চারটে স্টেপ। প্রথম কাজটা হচ্ছে এটাকে তুলে আমি এরপর বসাই দিব। ফার্স্ট কাজটা কি বলতো, এই সিলিন্ডারটাকে তুলবো, তুলে এই টি1 এর উপর বসাই দিব। এবং টি1টা কি করবে, টি1 উৎস থেকে এই সিলিন্ডারটা তাপ গ্রহণ করবে। ঠিক আছে। আর তুমি এখন বলতে পারো, স্যার টি1 থেকে যদি তাপ গ্রহণ করে তাহলে এর কমবে না? ক্যালকুলেশনে যদি কমার কথা, যেখানে মনে সাপোজ 50 ডিগ্রি আছে, এখানে 0 আছে, সেটা যদি বসাই, এই যে 10 নেই, এর 40 হবে, আর এই কথা হবে, এর 40 হবে, আর ও কি 10 গ্রহণ করছে, এমনটা হবে না। বাট আমরা শুধু নিচ্ছে না, আমরা বলতেছি এটা এমন একটা উৎস যেখানে আসলে কি তাপের মানে শেষ নেই। মানে একটা সমুদ্রের মতো। তো সমুদ্র থেকে যদি তুমি 1 গ্লাস পানি নাও, সমুদ্র থেকে কি পানির পরিমাণ একটু হলেও কমবে? বা যে কমার থেকে আমি কাউন্ট করবো, করবো না। তো আমি যেটা বলতে চাচ্ছি, এটাকে যখন আমি সিলিন্ডারে বসাচ্ছি, তো এই তাপ উৎস থেকে এটা তাপ গ্রহণ করতেছে, কিন্তু এই তাপের পরিমাণ বিন্দু মাত্র কমতেছে না, এটা আমি ধরে নিচ্ছি। এটা আমার প্রথম স্টেপটা গেল। সেকেন্ড স্টেপ আমি কি করবো, এটাকে তুলে এর উপর বসাবো। তারপরে এই অন্তরকের উপর বসাবো। অন্তরক কি করে, অন্তরক তাপ গ্রহণও করে না, তাপ দেওয়া না, কারণ কি এখানে যে পরিমাণ তাপ ছিল ওই পরিমাণ তাপই থাকবে। ঠিক আছে, সেকেন্ড স্টেপ বসে গেছে। থার্ড স্টেপে আমি এটাকে তুলে আবার তাপ গ্রাহকের উপর বসাবো। থার্ড স্টেপ, তো এটা যদি আমি থার্ড স্টেপ যদি বসাই এখানে, প্রথমে সে তো তাপ গ্রহণ করছে। যখন তাপ গ্রহণ করছে, সাপোজ ধরে নাও এটা পিস্টনটা এখানে আছে। যখন তাপ গ্রহণ করবে, পিস্টনটা এখানে থাকবে, পিস্টনটা একটু হলে উপরে উঠবে। উপরে ওঠা অবস্থায় আমি কি অন্তরের উপরে রাখছি। থার্ড স্টেপ আমি কি করছি, এটা যখন এখানে রাখছি, এই প্রথম উৎস থেকে যে তার যে তাপটা গ্রহণ করছিল সেই তাপটা এখানে ছাড়িয়ে দিল, ছাড়লো, তার কি তাপ গ্রহণ করলো। এবং এই পিস্টনটাকে 4 নাম্বার স্টেপে আমি আবার অন্তরের উপর রাখবো। তো চারটা স্টেপ, আমি তাপ উৎসের উপর রাখবো, সেকেন্ড আমি অন্তরের উপর রাখবো, থার্ড আমি তাপ গ্রাহকের উপর রাখবো, ঘুরে ফিরে আমি আমার তাপ অন্তরের উপর রাখবো। এই চারটে স্টেপে কারেন্ট চক্র কাজ করে। ঠিক আছে। আচ্ছা, তো আমার প্রথম স্টেপে কি লিখছি দেখো তো। এই প্রক্রিয়ায় বস্তুটি তাপ গ্রহণ টি1 গ্রহণ করে এমন ভাবে পরিবর্তন ঘটে যেন তাপমাত্রা একই থাকে। আমি কি বললাম, যে আমি কি করছি, এই যে আমার সিলিন্ডারটা ছিল এখানে রাখছি, সে তাপ গ্রহণ করছে। তাপ যদিও কমার কথা ছিল, আমি বললাম তাপ কমবে না, যে পরিমাণ আছে কমে থাকবে, তাপমাত্রার পরিবর্তন হবে না। এখন বলতে হবে কোন প্রক্রিয়ায় আমার তাপমাত্রার পরিবর্তন হয় না। বলো কোন প্রক্রিয়া তাপমাত্রা স্থির থাকবে, কোন প্রক্রিয়া? সমস্যা প্রক্রিয়া। তার মানে প্রথম যে প্রক্রিয়াটা আমি বলতে যাচ্ছি, তার মানে আমি যখন এটাকে তুলে এখানে রাখলাম, এই যে প্রক্রিয়াটা হচ্ছে সমস্যা প্রক্রিয়া। এখানে কোনো প্রবলেম আছে কিনা? ওকে, এই জিনিসটাই আমি এখন গ্রাফে বলতে যাচ্ছি। আচ্ছা, লিখছেন? ওকে, এখন কি বলছে দেখো তো, ভি1 থেকে ভি2, ভি2 বড়, ভি1 ছোট, তার কি আয়তনটা বাড়ছে না? প্রথমে তুমি কি বলছে, আয়তনটা বাড়ছে। আর আয়তনটা কিভাবে বাড়ছে আমি বলতে যাচ্ছি, এটা যদি আমি এখানে রাখো, এটা মনে করো এই যে আয়তনটা আছে, এই আয়তনটা মনে করো ভি1। এই আয়তনটা কত, ভি1। যখন এটা আমি এর উপর রাখবো, তখন এই পিস্টনটা এখানে থাকবে না, এটা উপরে উঠবে। তাহলে কি আয়তন দিতে পাইলো? এটা বোঝা গেছে না বলো? আমি যখন এটাকে এর উপর রাখবো, এ কি তাপ গ্রহণ করবে, তাপ গ্রহণ করলে আমার কণাগুলো ছোট 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 করবে, তখন পিস্টনটা হলে কি উপরে উঠবে। তার মানে প্রথম স্টেপে আমার আয়তন কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে।
আর আমরা সূত্র কি জানি, পিভি ইকুয়াল টু কে পড়ছি না আমরা, পিভি ইকুয়াল টু কি কে। এখন বলো আয়তন যদি বৃদ্ধি পায় চাপ কি কমবে না বাড়বে? কমবে, কারণ আমাকে ব্যালেন্স করতে হবে। সাপোজ ধরে নাও দুইটার মান মনে করো হলো নাও 20, এটার মান মনে করো 4, আর এটার মান মনে করো 5, বা আমরা এটাই 5 ধরে, এটা 5 ধরি আর এটা আমি 4 ধরি। তাহলে আয়তন হলো 4, চাপ কত? 5। আয়তন সাপোজ ধরে নাও 4 থেকে বাড়ে 5 হয়ে গেছে, তাহলে আমাকে ব্যালেন্স করতে গেলে এই 5 থেকে কমাতে হবে না, আমার চাপটাকে কমে কি 4 করতে হবে। তো এটা সবসময় কনস্ট্যান্ট, যদি আয়তন বাড়ে চাপ কমবে, চাপ কমলে আয়তন বাড়বে। ঠিক আছে, এটা আমি প্রথম লাইনে বলছি, এটা আমি সেকেন্ড লাইনে বলছি। থার্ড পয়েন্টটা হচ্ছে এখানে তাপমাত্রা স্থির থাকবে। তারপরে কি থাকবে? স্থির থাকবে। তার মানে কি T1 থেকে এটা চেঞ্জ হয় কি T2 হবে? মানে আমি বলছি T2 যাবে, বাট T2 তে মানটা আসলে T1 এ থাকবে। ঠিক আছে, এই জিনিসটা আসলে গ্রাফে দেখো, গ্রাফে আমি বলতেছি আমার এই পয়েন্টটা হচ্ছে তাপ উৎসর্গ রাখা। এখানে P1 ছিল, V1 ছিল, T1 ছিল। যখন আমি এটা কি করলো, যখন আমার সিলিন্ডারটা তাপ গ্রহণ করা শুরু করলো, তখন আসলে কি, যখন তাপ গ্রহণ করে তখন আসলে প্রসারণ হয়। তাপ গ্রহণ করে তখন কি হয়? প্রসারণ হয়। তো প্রসারণ হয়, এই জিনিসটা এখান থেকে বি পয়েন্টে আসছে। বি পয়েন্টে P1 পরিবর্তন হয় P2 হয়ে গেল, V1 পরিবর্তন হয় V2 হয়ে গেল, কিন্তু T1 পরিবর্তন হয় T2 হয় না, এটা T1ই আছে। কথা ক্লিয়ার আমাদের বোঝা গেছে? আচ্ছা, এখন তুমি বলতে পারো স্যার গ্রাফটা এমনটা কেন হইলো, তাই না? গ্রাফটা এমন কেন হইলো? আমরা একটা ক্লাসে দেখছিলাম যে সমষ্ণ রেখার গ্রাফ কেমন হয় আর রুধির রেখার গ্রাফ কেমন হয়, মনে আছে এটা? মনে আছে? এটা মাথায় রাখতে হবে, নাহলে তো গ্রাফ বুঝবা না। এই লেকচার থেকে এটা লেকচার করাইছে। এই যে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে এই যে, সমষ্ণ রেখার গ্রাফ কেমন হবে আর রুধির রেখার গ্রাফ কেমন হবে। পরীক্ষার কোশ্চেনটা এইভাবে আসবে, ফার্মে আসতে পারে যে রুধির রেখা যে ঢালটা হয়, রেখা সমষ্ণ রেখা অপেক্ষা অধিকতর খায়, তার মানে কি সমষ্ণ যে রেখাটা আছে একটু একটু হালকা ঘনকের মতো হয়, আর রোধের দাবি যেটা হয় একটু কি হয়, খারাপ হয়। তো এটা আমরা কি করছিলাম, সমষ্ণ প্রক্রিয়া আমরা জানতাম না, টিভি ইকুয়াল টু কে, ঘটকে কি আছে, টিভি ইকুয়াল টু কে। এটা আমি ডিফারেন্সিয়েশন দিয়ে প্রুফ করে দেখাইছি আর ঢাল বের করছি। ঠিক সেম ভাবে রোধের প্রক্রিয়া আমরা এটা শিখছিলাম না, টিভি ইকুয়াল টু কে, কিন্তু ভির উপরে গামা থাকে। আমি ওখান থেকে প্রুফ করে দেখাইছি হচ্ছে এই জিনিসটা, এবং এই দুটো রেশিও করে যে জিনিসটা পাওয়া গেছে যে রোধতাপ রেখার ঢাল যেটা আছে, ওটা সমস্যা রেখার ঢালের থেকে গামা গুণ বেশি হয়। রোধতাপ রেখার ঢালটা কি হয়, সমস্যা রেখার ঢালের থেকে কি হয়, গামা গুণ বেশি হয়। আর ঢালটা মেন মানে বেরি করে এই জন্য গ্রাফটা কেমন হবে দেখার জন্য। ঠিক আছে, তো ওখান থেকে আমরা এই গ্রাফটা পাই যে এটা মনে হচ্ছে সমস্যা রেখার ঢালটা, আর রোধতাপ রেখার ঢালটা এর থেকে একটু খারাপ। এই যে পার্থক্য দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে গামা গুণ, এটাকে বলা হচ্ছে গামা গুণ। কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই আসবে। তাহলে আপনি দেখাও যে বন্ধুদের প্রক্রিয়া থেকে আমার সমস্যা রেখাটা যে খারাপ একটু খারাপ হয়, এটা প্রুভ করে দেখাইতে হবে। বোঝা গেছে? তো এই আমি এই দুটো ফিগার ইউজ করবো। তো আমি কোনটা ইউজ করছি এখন, এটা ইউজ করছি। তো এটা ইউজ করে আমার কার্নো চক্রের প্রথম স্টেপটা আমার ক্যালকুলেশন করা হইলো। ঠিক আছে, এখন প্রথম চক্রে কি হয়েছে, প্রথম চক্রে আমার এ পয়েন্টে ছিলাম, এটা আমি A1 ধরছি, এটাকে আমি B1 ধরছি, এটা আমার P1 ধরতেছি, এটা আমি P2 ধরতেছি। তাহলে আমার যে রেখা, মানে আমি যে বর্ধের যে এরিয়াটা আছে, এই জিনিসটা এখন তোমার বুঝবা না, তখন ইন্টিগ্রেশন তখন দেখবা। এই যে বর্ধের যে এরিয়াটা, এই এরিয়াটা আমি বের করতে চাই, আমি কি বলতে পারি বলতো, এ বি, A1 B1, এটা বলতে পারবো কিনা? আমার পয়েন্টটা ছিল এ, এই পয়েন্টটা ছিল বি। এখন এ পয়েন্ট থেকে আমি একটা রেখা টানলাম A1, বি পয়েন্ট থেকে রেখা টানলাম হলো B1। এখন আমি বললাম এ বি, A1 B1, একটা ক্ষেত্র পাওয়া গেছে। একটা কি পাওয়া গেছে, ক্ষেত্র পাওয়া গেছে। ওকে, ক্ষেত্রটা আমি ওই পর্যন্তই রাখি। এখন আমি যেটা বললাম এটা সমষ্ণ প্রক্রিয়া, এই প্রক্রিয়া কি প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া। এখন বলতো সমষ্ণ প্রক্রিয়ায় স্থির কে থাকে, তাপমাত্রা স্থির থাকে। সমস্ত প্রক্রিয়ায় তাপমাত্রা যখন স্থির থাকে, আমরা কি বলছিলাম যে অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রার সমানুপাতিক। অভ্যন্তরীণ শক্তি কার সমানুপাতিক? তাহলে টি যদি কনস্ট্যান্ট হয়, মানে টি এর মান যদি 0 হয়, তাহলে ইউ এর মান 0 হবে না? আর ইউ এর মান 0 হওয়ার কারণে আমি তাপগতিবিদ্যার প্রথম সূত্রে কি করছি, ইউটাকে 0 করছি। তো আমি কি পেলাম, ডিকিউ ইকুয়াল টু টিডিভি। এবার এখানে একটা জিনিস পড়ছিলাম যে সমস্ত প্রক্রিয়া এমন একটা প্রক্রিয়া
যে প্রক্রিয়ায় আমি যে পরিমাণ ইনপুট দিই সম্পূর্ণটা কাজে পরিণত হয় এবং কোনো লস হয় না। মনে হচ্ছে জিনিসটা কি বলছিলাম? সমষ্ণ প্রক্রিয়ায় আমি যে পরিমাণ ইনপুট দিই সম্পূর্ণ কাজে রূপান্তর হচ্ছে, আমার কি হচ্ছে না, কোনো লস হচ্ছে না। এবং আমি এটা প্রুভ করে দেখাইছিলাম যে সমষ্ণ প্রক্রিয়ায় কাজের সমীকরণটা মনে আছে, সমষ্ণ প্রক্রিয়ার কাজের সমীকরণটা মুছে রাখতে হবে। সমষ্ণ প্রক্রিয়ার কাজের সমীকরণ হচ্ছে এন আর টি লন ভি2 বাই ভি1। ঠিক আছে। আচ্ছা এখন দেখেন ডাব্লু আমি কিউ1 কেন বলতেছি, কারণ আমার যে ইনপুটটা ছিল কিউ ছিল না, আমার আউটপুটে কত ইউ, আর এদিকে এটা কি কাজ, এই মানটা কত জিরো, এই মানটা কত জিরো। তাহলে এই কিউটাকে আমি ডাব্লু বলতে পারবো না, এই কিউটাকে আমি ডাব্লু বলছি। And আমি প্রথম স্টেপ তো ওই জন্য আমি 1 1 দিয়ে রাখছি। যে প্রথম স্টেপে আমার ইনপুট কিউ1 ছিল, ওই ইনপুটটাই আমার কাজ, সেটা হচ্ছে ডাব্লু1। এবং সমস্ত প্রক্রিয়ায় ডাব্লু1 এর সমীকরণটা হচ্ছে এটা। আর এখানে টেম্পারেচার তো নর্মাল ফর্মুলা কি ছিল, টি ছিল, এখানে আমার টেম্পারেচার কি টি1, তো আমি টি1 নিচ্ছি। আর পরিবর্তনটা কিভাবে হবে, পরিবর্তনটা হচ্ছে আমার কিউ1 থেকে ভি2, ওই যে সমীকরণটা আমার কি হয়ে গেছে, নিচে হচ্ছে ভি1, উপরে হচ্ছে কি ভি2। আর আমি বলে যাচ্ছি এই পরিমাণ এখানে যদি আমি ভ্যালু দিই তোমাকে, কাজের পরিমাণ সবসময় পজিটিভ আসবে, কারণ কোষার মানে কাজের পরিমাণ সবসময় পজিটিভ। প্রথম স্টেপটা বোঝা গেছে। ওকে, এবার লিখো সেকেন্ড স্টেপ। খুব কঠিন না, জাস্ট একটু বড় হয়। আর মাথায় রাখতে হবে কোন স্টেপে কি করতেছে, আমি বলে দিচ্ছি যে এই ধাপে সিলিন্ডারকে অন্তরের উপর বসানো হবে। তোমরা পরীক্ষাতে যদি ব্যাখ্যা করতে পারলে কারণ চক্র এইভাবে লিখবো, আমি বইয়ের মধ্যে 3 লিখতে হবে না। সবগুলো কিন্তু তোমার লেখে না, তারপর ওকে। এখন দেখো 2 নম্বর ধাপ কোনটা বলো তো, 2 নম্বর ধাপ কোনটা, এই চিত্র অনুযায়ী এখানে 2 নম্বর ধাপ কোনটা, এটা আমি প্রথম এখানে বসেছিলাম, এটা আমার প্রথম ধাপ ছিল। এখন আমি তুলে তুলে অন্তরের উপর বসালাম, এটা আমার কি দ্বিতীয় ধাপ। ওকে, অন্তরের উপর যে বসানো হয় এখান থেকে তাপ কি যাবে আর যাবে না। এটা আসলে সিস্টেম কিভাবে ডিজাইন করা জানো, এই এটা আসলে এটা আসলে অন্তরক, এটা অন্তরক, এটাও অন্তরক, এটাও আসলে অন্তরক, কারণ এই দিক দিয়ে বাতাস মানে তাপ বা শক্তির বাইরে যেতে পারে না। আর এটাকে যদি আমি এর উপরে বসাই দিই, এটা কি অন্তরকের মতো হয়ে যাবে না পুরোটা, হবে না অন্তরকের মতো? এখন বলো এই সিস্টেমে কি কোনো উপায় আছে শক্তির বাইরে যাওয়ার মতো? যাবে না। তাহলে এটা কোন সিস্টেমের মধ্যে পড়বে বলে আমি রুদ্রদাবি প্রক্রিয়ার মধ্যে পড়বে, এবং রুদ্রদাবিটা প্রসারণের মধ্যে পড়বে। যখন আমি এখানে তাপ দিলাম, সে কি তাপ গ্রহণ করলো, এবং আমি তাপ গ্রহণ করার পরে কি এটা এখানে রাখছে, এর ভিতরে শক্তি আছে না, মানে এই শক্তি কি করতেছে, এই শক্তিটা এই পিস্টনটাকে উপরে তুলতেছে, পিস্টনটাকে কি তুলছে, উপরে তুলতেছে। তখন আমার এই ঘটনাগুলো ঘটতেছে। কি কি ঘটতেছে, যে আমি কি করলাম এইভাবে সিস্টেম সিলিন্ডারটাকে অন্তরে করে বসাইলাম, যে ঘটনা সৃষ্টি হচ্ছে সেটা বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন মানে তাহলে বুঝতে হবে এটা হলো রুদ্ধতাপীয় ঘটনা। কি হলো, ওর উপর বসাইলাম, আয়তন ভি2 ছিল, ভি2 থেকে পরিবর্তন হয় কি হলো ভি3, তারপরে আয়তনটা আমার বাড়ছে। ওকে, আয়তন বাড়লে চাপ অবশ্যই আমার কমবে। ওকে, এখন এটা তো সমস্ত প্রক্রিয়া না যে তাপমাত্রা স্থির থাকবে, স্থির থাকবে, স্থির থাকবে না। আমার কি হচ্ছে এখানে
T1 থেকে T2 হচ্ছে সামগ্রিক তাপমাত্রা হ্রাস পাচ্ছে। তো দেখা যাচ্ছে তিনটা। ওকে, এখন আমি ছিলাম কিন্তু বি পয়েন্টে। আমার এ, আমার প্রথম স্টেপটা ছিল এ থেকে বি পয়েন্ট, এখন পুরোটা বাদ, ওটা আমি চিন্তাই করবো না। এখন পরবর্তী চিন্তাটা আমার পুরোটা বি থেকে সি তে আসে পয়েন্টটা। ওকে, এখন বলো তো, এ থেকে বির জন্য গ্রাফটা এরকম হলে বি থেকে সির গ্রাফটা এরকম কেন হইলো? কারণ এটা রুদ্ধতাপীয়, কারণ সমষ্ণটা এরকম হয়, রুদ্ধতাপীয়টা এরকম খাড়া হয়। এটা হচ্ছে সমষ্ণ, আর এটা হচ্ছে রুদ্ধতাপীয়, এটার প্রপর। প্রথমে এখানে যে তাপটা দিচ্ছিলাম সেটা হচ্ছে Q1 তাপ, এবার দিচ্ছিল Q2 তাপ। তো এটা ছিল P2, এটা হলো P2, এটা হচ্ছে T1। তো P2 টা চেঞ্জ হয়ে P3 হয়ে যাবে, P2 চেঞ্জ হয়ে P3 হয়ে যাবে, আর T1 চেঞ্জ হয়ে T2 হয়ে যাবে। T3 আবার লিখলাম, লেখা হয়েছে। ওকে, এখন যেটা আমি এখন ক্ষেত্র নেই, ক্ষেত্র অনুযায়ী এটা আসবে হচ্ছে আহ বি সি, এখান থেকে এটা B1, এখান থেকে এটা C1। আচ্ছা, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে দেখো, এটা হচ্ছে এই যে কাজের সমীকরণটা আছে না, কাজের সমীকরণ আমরা ফর্মুলা লিখছি না, A1 B1 এর ক্ষেত্রের ক্ষেত্রফল। তার মানে কাজের মানটা আমি নর্মালি ডাব্লু দিয়েও বের করতে পারি। অনেক সময় যে ডাব্লু ইনফরমেশন দেওয়া না থাকে, জমির ক্ষেত্রফল যেভাবে বের করতে হয়, জমির ক্ষেত্রফলের ফর্মুলা দিয়ে আমি কাজ বের করতে পারি। কথা বোঝা গেছে? তো তুমি যদি P1 V1 যে না দাও, তাহলে তুমি কি এখানে V1 V2 আর P1 এর মান বসাতে পারবা? তার কাজের মান পাবা না। অনেক সময় কোশ্চেনে যদি A1 B1 এর ক্ষেত্রফল বের করে দেখাতে পারো, ওই ক্ষেত্রফল মানেই না কাজ। ক্ষেত্রফলটা হবে কি? কাজের পরিমাণ। তো মাথায় রাখবে এটা, যে আমি কোন ক্ষেত্রফল বের করতে পারি, আর কাজ দুটো আসলে সেম জিনিস। কৃত কাজ করলেও ক্ষেত্রফল, সেম কাজটা এখানে আমি করবো। আচ্ছা, এখানে কথা আছে, এটা তো রুদ্ধতাপীয় প্রসারণ, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজের সমীকরণটা কি ছিল? লেখা, এটা ধরো বলছি। ওকে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় স্থির কে থাকে? চাপ, সরি, তাপ। বলো, রোজগার প্রক্রিয়া স্থির কে থাকে? কোন ব্যক্তি রোজগার প্রক্রিয়া স্থির থাকে? ওই যে স্থির থাকে না। এত ভুলে গেলে তো ফিনিশ পারবো না। চারটে স্টেপ। সমস্ত প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে, সমস্ত প্রক্রিয়া কি স্থির থাকে? সমচাপ প্রক্রিয়ায় চাপ স্থির থাকে, সমচাপ প্রক্রিয়ায় চাপ স্থির থাকে, সম আয়তন প্রক্রিয়ায় আয়তন স্থির থাকে। এরপর আসে রুদ্ধতাপে। এখন আদর্শ গ্যাসের যে সমীকরণ, ওটা ছিল পিভি ইকুয়াল এনআরটি, চাপ আয়তন তাপমাত্রা। আর চাপ আয়তন তাপমাত্রা তিনটে স্থির অলরেডি করে ফেলছে, আর কেউ কি আছে মনে আছে স্থির করার মতো? তখন তারা পাকনামি করে কি করলো, নতুন একটা কনসেপ্ট নিয়ে আসলো, সেটা হচ্ছে এনট্রপি। নিয়ে আসলো এনট্রপি। এবং রোধের প্রক্রিয়া তারা এই এনট্রপিকে স্থির রাখলো। আর এনট্রপি কি জিনিস এটা এক্সপ্লেন করছে অনেকবার, আর করবো না। ঠিক আছে? আর এনট্রপির যে সমীকরণটা আছে ওইটা আবার ডিকিউ এর সাথে রিলেটেড। এনট্রপির সমীকরণটা মনে আছে? এনট্রপির সমীকরণ কি ছিল? ঠিক না? ডিএস ইকুয়াল টু ডিকিউ বাই টি, দেখা আছে? ঠিক আছে, ওকে। এখন এস এর মান যদি জিরো হয়ে যাবে, এস এর মান যদি তো ডিকিউ এর মান কি হবে? জিরো হয়ে যাবে। তাহলে ডিকিউ জিরো। ডিকিউ জিরো মানে কি, কি বলছিলাম, এমন একটা সিস্টেম
যেখানে আমি এই কিউ যে ইনপুটটা আমি দিচ্ছি না, কিউ যে ইনপুটটা, একটা সিস্টেম যেখানে কিউ যে ইনপুট আমি দিচ্ছি না, তার মানে এখানে কি কি আছে, ইউ আছে, ডাব্লিউ আছে। আর ইউ আর ডাব্লিউ নিজে নিজে কাজ করে, এবং এটাকে বলা হয় বিচ্ছিন্ন ঘটনা। কি বলা হয়? বিচ্ছিন্ন। যে এটা তাপ দিচ্ছিল না, তাপ নিচ্ছিল না, তখন শক্তির আদান প্রদান কি হচ্ছে না। বোঝা গেছে কথা? কথা বোঝা গেছে? তো এখন এখানে কথা আছে, এখানে উপরে লেখা আছে আমাদের। ওকে, তো ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস পিডিভি, ডিকিউ এর মান 0। এখন তো আমি এই লাইনটা লিখছি, এই অংশটা তো আমি এভাবেও লিখতে পারতাম। কেন লিখতে পারবো? তাই না? এভাবে আমি লিখতে পারতাম। কেন লিখি? এখন এটা বলবো না, লাগাতে পারবো না। মনে আছে এই জিনিসটা? না, আমার মনে নাই। কি লেখা আছে পড়ছিলাম তো। আচ্ছা, জিনিসগুলো এগুলো হবে না, মনে রাখতে হবে। সেটা হচ্ছে আমরা যে রুটের প্রক্রিয়া যখন করছি, তখন আমি এন্ট্রপি দেখাইছিলাম, আমি বলছিলাম রুটের প্রক্রিয়ায় এর মানটা কত হয়ে যায়, 0 হয়ে যায়। আর 0 হয়ে গেলে দুইটা মান করতে পারবে, ডিইউ কে পজিটিভ রাখতে পারে, পিডিবি কে নেগেটিভ রাখতে পারে। আবার একটা কাজ করতে পারি, ডিইউ কে নেগেটিভ রাখতে পারি, পিডিবি কে পজিটিভ রাখতে পারি, কিন্তু দুটাই পজিটিভ। আর কোশ্চেন হচ্ছে কখন কোনটা বিয়োগ করবে, যখন কাজ পজিটিভ। কি কাজ পজিটিভ, মানে কাজ ধনাত্মক। কাজ ধনাত্মক মানে কি বলতো, পিডিভি তো কাজ, এবার কাজকে পজিটিভ রাখছে না, কাজ পজিটিভ রাখলে এটা একটা প্রসারণ ঘটে। কাজ পজিটিভ হলে কি ঘটে? অলওয়েজ মনে রাখবে, কাজ পজিটিভ মানে প্রসারণ, কাজ নেগেটিভ মানে সংকোচন। কাজ পজিটিভ মানে প্রসারণ, তার মানে কি অভ্যন্তরীণ শক্তি হ্রাস হচ্ছে, আয়তন বৃদ্ধি পাচ্ছে। অভ্যন্তরীণ শক্তি হ্রাস হচ্ছে, আয়তন কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এবং সমীকরণ বোঝা, অভ্যন্তরীণ শক্তি হ্রাস মানে এই মাইনাস কি করে জানো, অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাচ্ছে। মাইনাস কি করে, অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাচ্ছে। তার মানে কি তাপমাত্রা হ্রাস পাচ্ছে, কি হ্রাস পাচ্ছে, তাপমাত্রা হ্রাস পাচ্ছে। সিস্টেম ঠান্ডা হচ্ছে, সিস্টেম কি হচ্ছে, আমি বলছিলাম যেটা পানির বোতল আছে, একটা বোতল অনেক গরম, তো ওখান থেকে তুমি বোতলের মুখটা খুলছো, বাতাস সব বের হয়ে যাচ্ছে। আমি কি প্রথমে আমার কি ছিল, একটা শিশি ছিল, শিশির মধ্যে গ্যাসের কণাগুলো ছিল এবং ঘন ছিল। যখন খুললাম তখন কি করলাম, সবগুলো ছড়াই ছিটাই গেল না, প্রসারণ হইলো না, প্রসারণ হইলো তো। গ্যাসগুলো যখন এখানে ছিল আসলে জড়ো হয়েছিল, গরম ছিল, গ্যাসগুলো যখন চারদিকে ছড়াই ছিটে গেল তখন কি এটা ঠান্ডা হয়ে গেল। মনে থাকবে, একটা মনে রাখবো, বাকি এমনি মনে থাকবে। তো ঠান্ডা হয়ে গেল, সিস্টেম কর্তৃক কাজ করা হয়েছে। আর এখানে কি সিস্টেমের উপর কাজ করা হয়েছে, কারণ কি সিস্টেম এখানে নিজে নিজে কাজ করছে, ওকে কিছু করতে হয় না। সিস্টেম কি করছে, নিজেই কাজ করছে। দুইটা জিনিস মনে রাখবো, একটা হচ্ছে আমি কাজ করাচ্ছি, এটা এটা আমি সরো এখান থেকে সরো, এটা হচ্ছে আমি ওকে কাজ করলাম আর কি। আর ও কি করবে, কাজটা নিজে নিজে করছে, আমি কোড করাচ্ছি। তো প্রসারণ কখন হয়, প্রসারণ তখন হয় যখন কাজ পজিটিভ হয়। প্রসারণ কখন হয়, যখন কাজ পজিটিভ হয়। কাজ যদি পজিটিভ হয়, ফর্মুলা তুমি মনে রাখবো, কাজ যদি পজিটিভ হয় আমার অভ্যন্তরীণ শক্তি কি হবে, হ্রাস পাবে। অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে। অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেলে আমার আয়তন কি হয়, বৃদ্ধি পায়। অভ্যন্তরীণ শক্তি হলে আয়তন বৃদ্ধি পায়, সেই সাথে তাপমাত্রা হ্রাস পায়, সিস্টেম কি হয়, ঠান্ডা হয়। এর অপোজিটটাই হবে সংকোচন। মনে থাকবে। তো এখানে আসো, এখন আমি কি করছি এখানে, উপরে দেখো, আমার উপরে আয়তন বৃদ্ধি পাইছিল না হ্রাস পাইছিল, আয়তন বৃদ্ধি পাইছে। কারণ আয়তন বৃদ্ধি পাইছে নাকি আমার অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাইছে, আমার কি তাপমাত্রা হ্রাস পাইছে না? তার মানে কি আয়তন বৃদ্ধি এবং তাপমাত্রা হ্রাস। এবং এই যে লিখে রাখছে প্রসারণ, কি লেখা রাখছে, প্রসারণ। যে প্রসারণ হয় তাহলে কাজ কি হবে, পজিটিভ। ওই জন্য এখানে কাজটা আমি কি লেখা রাখছে, পজিটিভ। ওকে, আর কাজের যে সমীকরণ আমরা মুখস্থ করে আসছে সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এন আর গামা মাইনাস ওয়ান টি ওয়ান মাইনাস টি টু। ঠিক আছে? আর প্রসারণের অ্যান্সার অলওয়েজ পজিটিভ, অ্যান্সার অলওয়েজ কি পজিটিভ। আর এটা হচ্ছে আমার বুঝতে হবে সমীকরণ। আর এটা যদি আমি ক্ষেত্রফল, ক্ষেত্র দিয়ে বের করতে চাই তাহলে কি বলবো, বিসি বিয়ং সি এর ক্ষেত্রফল। বুঝছে না? ওকে, তখন অনেক কষ্টে 2 নম্বর স্টেপটা শেষ করো, তাই না? ওকে, 3 নম্বর স্টেপ কি হবে বলো। এবার এটাকে আমি এখানে রাখি, তাহলে স্টেপ 3।
এই ধাপে সিলিন্ডারকে অন্তরক যে বস্তুটা ছিল ওখান থেকে তুলে আমি তাপ গ্রাহকের উপর বসাবো, এবং গ্যাসটি কি করবে বা সিলিন্ডারটি কি করবে, ওই তাপ গ্রাহকে তাপ বর্জন করবে। মনে রাখবা প্রথম যে স্টেপটা ছিল, 1 নম্বর স্টেপটা, ওটা ছিল সমস্যা। সেকেন্ড স্টেপটা হচ্ছে রুদ্ধতাপীয়, এবং এই প্রথম দুটোই প্রসারণ। প্রথম দুটোই কি প্রসারণ। আর লাস্টের শেষে যে দুটো এখন পড়বো দুটোই সংকোচন। প্রসারণ কিভাবে বুঝবা? যে প্রসারণ গ্রাফ দেখবে, যে গ্রাফে তুমি গ্রাফ থেকে এক্স ওয়াই গ্রাফ থেকে যে ডান দিকে সরো, এটাই বলে প্রসারণ। এখন বলো সংকোচন হলে কি আয়তন বৃদ্ধি পাবে না কমবে? কমবে। আয়তন যদি কমে তাহলে কি হবে? চাপ দিবি। তাপ বৃদ্ধি পাবে। আর যেহেতু এটা সমষ্ণ প্রক্রিয়া, তাপমাত্রা পরিবর্তন হবে না। কারণ 1 নম্বরে উল্টাই হচ্ছে এটা। 1 নম্বরে যেটা লিখছি তার ঠিক উল্টা লিখবে। লিখছো ওটা? এখানে ওই সেম কাজগুলো, হ্যাঁ, একই জিনিস বারবার রিপিট করবো। ওকে, এখন আমি তো এ থেকে বিতে গেলাম, বি থেকে আমি সি তে আসি। আচ্ছা, প্রথম থেকে আমি প্রসারণ কেন বলতেছি জানো? কারণ প্রথমে জার্নি আমি শুরু করতে এখান থেকে, এখান থেকে দেখা এখানে আসছে না, তারপর আবার এইদিকে আসছে না। তুমি যত এইদিকে আসবে এটা হচ্ছে প্রসারণ, যত আমি এইদিকে আসবে এটা হচ্ছে প্রসারণ। আর ওই দিকে যখন যাবো ওটা সবগুলো হবে কি সংকোচন। কারণ এই পয়েন্ট আমি এখানে যা শুরু করছি এটা আমার সংকোচন। এটা হচ্ছে আমার সমস্ত প্রসারণ ছিল, এটা আমার সমস্ত সংকোচন। তার মানে কি, ওই প্রথম আগের আবার আগের মতো স্টেপ, ডিভি ইকুয়াল টু ডিভি প্লাস পিডিভি, ডিভি এর মাত্র জিরো, ডিভি ইকুয়াল টু পিডিভি। ওই সেম, আগেরবার Q1 ছিল, এবার Q3 W3। আগের টেম্পারেচার ছিল T1, এবার টেম্পারেচার হচ্ছে T2। টেম্পারেচার কি টু মানে সেম থাকলো? সেম থাকলে বলতে প্রথমে আমি টেম্পারেচার যখন এখানে ছিলাম এই পয়েন্টে, তখন কিন্তু T1 ছিল, এবং এটা সমষ্ণ প্রক্রিয়া হওয়ার কারণে এই পয়েন্টটি আসলে T1 এ আসছে, T1 কিন্তু চেঞ্জ হয়নি। যখন এখান থেকে এই পয়েন্টে আসলাম এটা কিন্তু T2 হয়ে গেছে। কি হয়ে গেছে? যেমন কি এই পয়েন্টে এসে কি T2, এবং এখান থেকে আমি ব্যাক করতেছি এটা কিন্তু T2 থেকে T3 হয় না, T2ই আছে, কারণ সমষ্ণতে টি কখনো চেঞ্জ হয় না। যেমন কি এই পুরো প্রক্রিয়ায় টি মাত্র দুইবার চেঞ্জ হয়েছে, একবার এখানে T1, এখানে সে T2 হয়ে গেছে, এখানে আবার T2, এখানে আবার T1। দেখে দেখো, এবং দেখো আগেরবার কি ছিল, T1, আমার T1 ছিল না, যখন আমি এখান থেকে এখানে আসছিলাম তখন কি ছিল
T1 ছিল, ওই জন্য এখানে কি T1 লিখছিলাম। আর এবারে কি হচ্ছে T2। আগের তোমার কি ছিল V1 V2 ছিল, এটা মাথায় রাখতে হবে কিন্তু। আগে এখানে কি ছিল, এ পয়েন্ট হচ্ছে V1, বি পয়েন্ট হচ্ছে কি V2, এবার আমার সি পয়েন্টে কি আছে V3, আর এ পয়েন্টে, তাহলে এখানে কি আসবে V3 V4, মানে কমটা নিচে বেশিটা উপরে। এবং আমি বলছিলাম আগের দুটো ক্ষেত্রে দুইটাই প্রসারণ ছিল, ওই জন্য ওই দুটোর ম্যাথমেটিক্যাল অ্যান্সার অলওয়েজ পজিটিভ। এটা হলো সংকোচন, সংকোচনের অ্যান্সার অলওয়েজ কি হবে নেগেটিভ। বুঝা গেছে? ওকে, এখন এলাম 2 নম্বরের উল্টা। 2 নম্বর যে কাজটা করছি ওটার প্রসারণ ছিল, এবার হলো সংকোচন। সিলিন্ডারকে আমরা আবার অন্তর্ভুক্ত করতে পারবো। অন্তর্ভুক্ত উপর রাখলে সেকেন্ড স্টেপে আয়তন কিন্তু বৃদ্ধি পাইছে। এখন ডি পয়েন্ট থেকে এ পয়েন্টে, ডি থেকে ঘুরে আমি আবার যাবো। দেখা যাচ্ছে দেখছো? ওকে, কি বলবো, এখানে ডিইউটা পজিটিভ কেন আর পিডিভি নেগেটিভ? এই পদ্ধতি হচ্ছে ওই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাচ্ছে, আর হচ্ছে কাজ যেটা সেটা হচ্ছে হ্যাঁ বলো।
অপরিণত শক্তি বৃদ্ধি পাচ্ছে আর কাজ হ্রাস পাচ্ছে, হ্রাস পেয়ে কাজ কমে যাচ্ছে, কাজের মানটা হচ্ছে ঋণাত্মক, নেগেটিভ। ওকে, এটা কখন হয়? যখন সংকোচন হয়। তখন কখন হয় এটা? ডিইউ পজিটিভ আর কাজ নেগেটিভ যখন সংকোচন হয়, তার মধ্যে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি। অভ্যন্তরীণ শক্তি হলে কি হয়? আয়তন হ্রাস পায়। আয়তন কি হয়? হ্রাস পায়। আর অভ্যন্তরীণ শক্তি যখন বৃদ্ধি হচ্ছে না, আয়তন কি পেয়েছে? বৃদ্ধি পাইছে। 2 নম্বর স্টেপে আমি এটা কি বলছি? 2 নম্বর স্টেপ হচ্ছে এটা, 4 নম্বর স্টেপ হচ্ছে এটি। 3 নম্বর স্টেপে আমি বলছি কিনা অনেক বলছি, 2 নম্বর স্টেপে কাজটা পজিটিভ, অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাচ্ছে। এটা মুখস্থ রাখতে হবে যে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাওয়ার অর্থ হচ্ছে আয়তন বৃদ্ধি পাওয়া, আর এখানে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাওয়া হচ্ছে আয়তন হ্রাস পাওয়া। মানে এটা বৃদ্ধি পেয়ে গিয়ে এটা হ্রাস, তার কি তাপমাত্রা বৃদ্ধি, সিস্টেম কর। তার মানে উল্টো কাজটা করতেছে। একটু আগে যেটা বোতলে শিশি ছিল, আমি সবগুলো রুমে ছড়াই দিলাম। ইমাজিন করো যে সবগুলো গ্যাস গুলোকে আমি ওই বোতলে শিশি দিতে পারছি। তখন কি হবে? বোতলের দিকে 1 ঘন্টা কমবে, সংকোচন হবে, বোতল একটু গরম হবে, ওইটির তাপমাত্রা বৃদ্ধি পাবে। ঠিক আছে? আপনি দেখো সিস্টেম, এই যে বারবার বলতেছেন দুটো লাইন বলা হয় যে সিস্টেম নিজে কাজ করতেছে, আমি সিস্টেমকে দিয়ে কাজ করাচ্ছি। আমি যেটা বোতলে শিখে রাখি, আমি যে বোতলে শিখে মাথাটা খুলে রাখি, কি করবে? বাইরে থেকে গ্যাস ভিতরে ঢুকবে না ভিতর থেকে গ্যাস বাইরে যাবে? ন্যাচারাল কাজ না এটা? এটা হলো সিস্টেমের কাজ, যেটা বাস্তবে ইজিলি ঘটে। এটা ঘটবে, ঘটবে না কোনটা? বাইরে থেকে গ্যাস কখনো বোতলের ভিতরে ঢুকবে না, তখন আমাকে কাজ করতে হবে। এটা বলা হচ্ছে সিস্টেমের উপরে কাজ করা। যে বাইরে গ্যাস গুলো আসছে ওটা আমি বোতলের শিশির ভিতরে আমি ঢোকাবো। এটা আমি বলছি যে সিস্টেমের উপর কাজ করা হচ্ছে, যে আমি সিস্টেমকে বাধ্য করতেছি যে না তুমি না ঢোকাও। আর যদি গ্যাস বাইরে বের করার কথা বলি, ওখানে কাজ করতে হয় না, তাহলে সিস্টেম নিজেই করে নেবে। সিস্টেম নিজে বলে যে আমার দরকার নেই, বাইরে জায়গা আছে তুমি বাইরে বের হও। বোঝা গেছে দুটো ওয়ার্ড? সিস্টেমের উপর কাজ করা আর কি সিস্টেম নিজে নিজে কাজ করে, দুটো পার্থক্য। এই সিস্টেম নিজে নিজে কখন কাজ করে? যখন প্রসারণ হয়, যখন পজিটিভ হয়। আর সিস্টেমের উপর কাজ করা মানে হচ্ছে কাজ থেকে নেগেটিভ, যে আমি করে দিচ্ছি। কথা বোঝা গেছে? ওকে। সো তখন আমার জিনিসটা হচ্ছে এই জিনিসটা যে আমার অভ্যন্তরীণ শক্তিটা বৃদ্ধি পাচ্ছে, আমার কাজটা নেগেটিভ হয়ে যাচ্ছে। এবং এখন দেখো তো, এন আর গামা মাইনাস ওয়ান, আমি কোথায় ছিলাম? T2 তে ছিলাম। কোথায় ছিলাম? T2। আর এখানে কি আছে? T1। দেখো একটা জিনিস মাথায় রাখবা, এখানে কিন্তু টি পরিবর্তন নাই, এটা হলো পুরোটাই T1। এখান থেকে এখানে আসছে, এটা পুরোটা কি হয়ে আসছে? T1 হয়ে আসছে। যখন এখানে আসছে তখন T1 থেকে এটা আমার কি হয়েছে? T2 হয়েছে। এই যে জার্নিটা, এখানে আমার টির চেঞ্জ হয় না, কারণ এটা সমস্ত প্রক্রিয়া। এটা আমার করে কি সমস্ত প্রক্রিয়া, টির কোনো চেঞ্জ হচ্ছে না। যখন এখান থেকে এই পয়েন্টে আমি এখানে যাচ্ছি, তখন আমার চেঞ্জ হচ্ছে, T1 থেকে কি হয়ে গেছে? T2 থেকে T1 হয়ে গেছে। বুঝে গেছে কথা? ওই জন্য আমার ফর্মুলা কি? T2 মাইনাস T1। 2 নম্বর ফর্মুলা দেখো তো কি ছিল? 2 নম্বর ধাপের কাজের ফর্মুলা মাইনাস ডিইউ প্লাস পেরিয়ড ডাবল ডাবল ফর্মুলা ডাবল। ওয়ান মাইনাস টি হচ্ছে। বুঝে গেছে? ওটাতে T1 মাইনাস T2, আর এটাতে T2 মাইনাস T1। এবং এখানে কাজটা নেগেটিভ, এবং এটা হলো আমি ক্ষেত্রফল যদি দিয়ে বলি, আমি কি বলবো? AD A1 D1। এখন পূর্ণচক্র। পূর্ণচক্র বলতে আমি তো আসলে প্রত্যেকটা ধাপ, স্টেপ 1 2 4টা ধাপ ফিল আপ করলাম। এই পুরো 4টা ধাপের টোটাল কাজের পরিমাণটা আমি বের করবো। FC হচ্ছে ফুল সাইকেল, মানে পুরো A পয়েন্ট থেকে B পয়েন্ট, B থেকে C পয়েন্ট, C থেকে D পয়েন্ট, D পয়েন্ট থেকে আবার A পয়েন্টে গেছে। এখানে যে কাজগুলো হয়েছে সেটা W1 W2 W3 W4। এখানে আমি কিছুই করি নাই, জাস্ট ওই কাজের যে সমীকরণগুলো ছিল ওখানে নিয়ে নিয়ে এখানে বসাই দিয়েছে। এটা লেখা হয়ে বলবো। দেখছো? এখন এখানে কি করতে জানো? আমি কি বলতেছি যে এটা তো প্লাসে আছে, এটা আমি মাইনাস করবো। কি করবো এটা? তাহলে এটা মাইনাস করলে এই T1টা এখানে চলে আসবে আর T2টা পিছনে চলে যাবে। তাহলে এই পোর্শনটা আর এই পোর্শনটা বাদ। ঠিক আছে? আমি কি করছি?
এটা তো T2 মাইনাস T1 ছিল, আর এটা হলো T1 মাইনাস T2। এখানে কি ছিল, প্লাস ছিল, কারণ তার প্লাসে ছিল। আমি বলছি T1 এর সামনে আসো, T2 এর পিছনে নিয়ে যাও, তাহলে সামনেটা কি নাও, মাইনাস নাও। তাহলে এই প্লাস এই মাইনাস নিয়ে আমার ইকুয়েশনটা ইজি হয়ে গেল। নাকি সমস্ত প্রক্রিয়ায় যে কাজের পরিমাণটা জিরো, সরি, টু টু দ্য পিন, টু দ্য প্রক্রিয়া যে স্টেপ 2 আর স্টেপ 4 ছিল না, এটা তো স্টেপ 2, এটা হলো স্টেপ 4। ওখানে কাজের মান কত হয়ে গেল, জিরো, তার মানে কোনো কাজই হয়নি। ওকে, এখন এই সময় কাটালে, তবে এটা হলো আমার 1 নম্বর স্টেপ, আর এটা তোমার 3 নম্বর স্টেপ। আমি যা কাজ হয়েছে 1 নম্বর স্টেপ হয়েছে আর 3 নম্বর স্টেপ হয়েছে। সেকেন্ড লাইনটা বলি। কোনটা, এটা এই লাইনটা বলছো না, এরপরে আমি কি করছি, লগারিদম ব্যবহার করছি। লগের, জানি তোমার লগের ফর্মুলা মনে আছে না, সেটা হচ্ছে এই W3 আর W4, তিনটাকে W3 উপরে নিয়ে গেছি, W4 আমি নিচে নিয়ে আসছি। তখন কি হয়, এই প্লাসটা মাইনাস হয়ে যায়, লগটা আমরা বলতে পারি। করছি এটা আমরা, ওকে। এবং তারপর হচ্ছে কি বলতেছি, এই জিনিসটা এর সমান। And এই কোশ্চেনটা করি না যেটা সমান কেমন ছিল, কারণ এটার জন্য অনেক বড় প্রমাণ হয় তোমার। কিভাবে তোমার W1 W2 W3 W4 এক্স্যাক্টলি ইকুয়াল। তো এটা আসলে সময় হয়, কারণ বুঝে যায় কি জন্য, ওই যে আমি এ থেকে বি তে গেছি না, মনে আছে না, আর বি থেকে ঘুরে আমি কি গেছি, বি তে গেছি, তো ওই জিনিসটা আসলে ইকুইলিব্রিয়াম ধরা যায়। তো ওইটাকে আমি বলছি, এটা হলো কিউ এইচ আর কিউ এল। এটা যে গৃহীত দাম আর হচ্ছে বলতে দিতাম, কারণ এই সিস্টেমে আমি কিছু তাপ দিচ্ছি, সিস্টেম কিছু তাপ গ্রহণ করতেছি, সিস্টেম কিছু কাজ করে দিচ্ছে। এবং এটা আমার হচ্ছে ডাবলিং, টোটাল ডাবলিং। তো এখান থেকে আমি কি বলতে পারবো, ডাব্লিউ ইকুয়াল টু কিউ এইচ মানে হাই, কিউ লো। এটা হলো কিরকম, ওই যে আমি বলি না যে একটা সিস্টেম আছে, তুমি 100% ইনপুট দিলা এবং সে কিছু কাজ করলো এবং কিছু লস গেল, এটা মনে করো লস, কি লস। যেগুলো ইনপুট দিচ্ছি, যে লসটা বাদ দিচ্ছি মানে টোটাল ইনপুট থেকে, তারপর ধরে নাও এটা 100, আমার 20% লস গেছে, তাহলে থাকবে কত, 80। 80। তাহলে 80% আমার কাজ না, এটা তোমার কাজ, বুঝেছেন নাম কি, 100 হচ্ছে ইনপুট, 20 হচ্ছে আমার লস, 100 থেকে 20 বাদ, ওই তারপর তোমার সেল তাপ নষ্ট হয়ে গেল, ওই ওটা তোমার কাজ হয়ে গেল। তো এটা আমরা সবসময় রাখবো, কাজের ফর্মুলা হচ্ছে গৃহীত তাপ মাইনাস বর্জিত তাপ। ওকে, এখন সময় ফর্মুলা লেখো, গৃহীত তাপের ফর্মুলা, বর্জিত তাপের ফর্মুলা। তার কি ফর্মুলা পড়াইছে, লেখো। এই জিনিসটা কিছু না, ওই 1 নম্বরের সমীকরণটা, 2 নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণটা লিখছি আমি। এক নম্বর ভাগ 2 নম্বর করে দাও, এবং দেখো সব কাটাতে পারো। 3H3L। কিউটা কিসের বলতো, তাপ না, আর টিটা কি বলতো, তাপমাত্রা। কিউটা কি তাপ, আর টিটা হচ্ছে তাপমাত্রা। তো তাপের সাথে তাপমাত্রার সমীকরণটা আসলে সেম। তো
এই জিনিসটা আমরা বলতে পারি যে কিউ বাই টি হচ্ছে ধ্রুবক। আর এটা সবসময় রাখবে, এটা মানে কার্নোট চক্রের সম্ভব। অন্য কোনো তাপ ইঞ্জিনিয়ারিং সম্ভব না। অন্য কোনো তাপ ইঞ্জিনিয়ারিং বলতে পারবো না যে তাপের সাথে তাপমাত্রার যে রেশিওটা সমানুপাতিক সব সময় বলা যায় না, শুধু কার্নোট ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে সম্ভব। যে কখন বলা হয় যে কি সমানুপাতিক কি এটা কোথায় সম্ভব, তখন বলবো শুধুমাত্র কার্নোট চক্রের সম্পর্ক প্রমাণ করে দেখা। তখন বলি জাস্ট এই লাইন পার্টে দেখা হবে যে স্টেপ ওয়ান এর সমীকরণ এটা, স্টেপ টু এর সমীকরণ এটা, এবং এখানে আমরা দেখতে পাই যে কার্নোট চক্রের তাপমাত্রা সমানুপাতিক। দেখছো? এটা স্টেপ না যে কখনো যদি আমাকে বলে যে কাজের পরিমাণটা শুধুমাত্র ক্ষেত্রফল বের করে দাও, কিছুই না, ওই চারটে স্টেপে যে চারটে ক্ষেত্র ছিল ওই চারটে ক্ষেত্রে একসাথে যোগ করছে এবং পুরোটা হয়ে গেছে এবিসিডি ক্ষেত্রফল। তো কার্নোটের ক্ষেত্রফল বের করতে বলা হয়, আমি যদি এবিসিডি ক্ষেত্রফল বের করতে পারি ওটাই আমি বলবো কার্নোটের কাজের পরিমাণ। কখন যদি দেখো যে ক্ষেত্রফলের মানটা নেগেটিভ আসছে, নিবা না, কারণ ক্ষেত্রফল কখনো নেগেটিভ হয় না, কাজও কখনো নেগেটিভ হয় না। কমা কমা দিয়ে রাখো তাহলে। দেখছো? Okay, এরপর আসো কর্মদক্ষতা। সো ইঞ্জিনিয়ার কর্মদক্ষতা কি সেটা আমরা জানি, আউটপুট বাই ইনপুট ইন্টু 100%। তো এখানে আমার আউটপুট হচ্ছে কাজ, মনে রাখা হয়েছে যে আমি আসলে কাজ, এবং যে ইনপুটটা দিচ্ছি সেটা হচ্ছে কিউএইচ 100%। পূর্ণ চক্রের কাজ আর পূর্ণ চক্রে গৃহীত কাজ। এবং বাকি জিনিস তুমি এমনি পারবা, জাস্ট ডাবল মান বসাবো, ডাবল মান বের করলাম না, তো কষ্ট করলাম না, কিউএইচ মাইনাস কিউএল। তো আলটিমেটলি এটার মানটা আসবে 1 মাইনাস কিউ লো বাই হাই ইন্টু 100%। এটা তো কর্ণ কথা করেছেন তো, চ্যাপ্টার শেষ হয়েছে। না। কিউ এল বাই পি এইচ এই রেশিওটা মনে রাখবে, ঠিক আছে? এটা নিয়ে ভুল না হয়, এটা ইকুয়াল টু 1 মাইনাস কিউ এল বাই কিউ এইচ ইন্টু 100%। এটা এবং এর শুধুটা কার্নো এবং সকল তাপ ইঞ্জিনের জন্য সত্য। আর নিচের সমীকরণটা শুধুমাত্র কার্নো ইঞ্জিনের জন্য সত্য। কারণ অন্য যে তাপ ইঞ্জিন গুলো আছে ওখানে আবার তাপমাত্রা দিয়ে এই রেশিও দিয়ে ম্যাপ করাটা ঠিক না, কারণ এটা শুধু কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে আসলে কাজ করে। অন্যান্য যদি কোনো তাপ মানে কার্নো ইঞ্জিন ছাড়া অন্য কোনো ইঞ্জিন থাকে অলওয়েজ কিউ ব্যবহার করবে। হুম। আর যদি কার্নো ইঞ্জিন হয় ওখানে কিউ হোক বা টি হোক প্রবলেম নেই, বাট অন্য ইঞ্জিনে টি ব্যবহার করা যাবে না, কারণ অন্য ইঞ্জিনে ওই রেশিওটা আসলে সেম হয় না। তাপ বাড়াইলে তোমার তাপমাত্রা বাড়বে, ওটা হলো ঠিক থাকে না। কারণ কার্নো ইঞ্জিন এটা কাজ এই জন্য করে কারণ ওটা মাথা পিছু ধরে নিচ্ছে, ইমাজিন করতেছে যার কারণে কার্নো ইঞ্জিন কাজ করে। ওকে, আমাদের লাস্ট আরেকটা টপিক আছে, লেখো সময় লেখো। যে ইঞ্জিন দ্বারা তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয় তাকে তাপ ইঞ্জিন বলে। তাপ ইঞ্জিন।
That is a figurative program. কিছু না, আগে যেটা লিখছিলাম আমরা প্রাণী ইঞ্জিনের জন্য যেটা ফর্মুলা লিখছি আমরা, কর্মদক্ষতা, ওটাই আর কি তাপ ইঞ্জিনের রিফ্লেকশন। ও, এটা হচ্ছে তাপ উৎস টিএইচ। এখান থেকে আমাকে তাপের যে উৎস, এখান থেকে আমাকে কি এইচ পরিমাণ তাপ যাচ্ছে, কি এইচ পরিমাণ তাপ সিস্টেমে যাচ্ছে। এখান থেকে এই যে এখানে, এখানে কিউ এল পরিমাণ তাপটা আমার সিস্টেমে লস হচ্ছে। আর এখান থেকে যে কাজের কাজটা পাচ্ছে সেটা হচ্ছে আমার ডাব্লিউ, যেটা হচ্ছে কিউ এইচ থেকে কিউ এল মাইনাস করে যেটা পাওয়া যাচ্ছে। ঠিক আছে বলো। আমি সেটা ক্লিয়ার। কি দেখছেন মাঝখানে ডাব্লিউ বুঝে বুঝে কিউ এইচ কিউ এল এল কিউ এল। অনেকগুলো ভিডিও দেখবা টি এইচ বা টি ওয়ান লিখছে, এখানে টি এল বা টি টু লিখছে, এখানে কিউ এইচ লিখছে, এখানে কিউ টু লিখছে, আর এদিকে ডাব্লিউ ইকুয়াল টু কিউ এইচ মাইনাস কিউ। ওই যে কার্নো চক্রের কাজের মানটা বের করলো না লাস্ট স্টেপে, ফুল সাইকেল কমপ্লিট করে যেটা পাইলাম, গৃহীত তাপ মাইনাস বর্জিত তাপ, যে সমীকরণটা ওইটাই হচ্ছে। লিখছো? কত ডিজাইন করতে হবে না, জাস্ট লেখাও যে এই দিক দিয়ে আসতে আসতে এখানে কাজ বের হচ্ছে, এদিকে লস হচ্ছে না। আর ওই একই সমীকরণ, একই যেটা বল লিখছে, এন ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ এইচ। ডাব্লিউ ওয়ান কিউ এইচ মানে কিউ ওয়ান বসাইলাম, এবং এটা শুধুমাত্র যতগুলো নর্মাল ইঞ্জিন আছে, আমার যে নর্মাল ইঞ্জিন আছে ওই ইঞ্জিনের জন্য আমি সবসময় এই সূত্র ব্যবহার করবো। আর ওটা আমি দেখাইছিলাম কারণ ইঞ্জিনিয়ার দেখাইছিলাম, যেন এই পার্থক্য যেন মনে থাকে, ওই জিনিসটা ব্যবহার করছি। ঠিক আছে, একই জিনিস, ওই আগে যে সূত্র ছিল সেটা সেম। ওকে, এখন রেফ্রিজারেটর, এটা হলো শেষ, এটা টেস্ট শেষ হবে স্যার। এটা হচ্ছে চ্যাপ্টার 3 সেটা। ওকে, একটা সহজ হিসাব, কিসের ঘুরে বলছে তাপ ইঞ্জিন যেভাবে কাজ করে, তাপ ইঞ্জিন যেভাবে কাজ করে তার উল্টা কাজটা রেফ্রিজারেটর করে। দেখ না তারপর বলছি। কতগুলো আছে? দেখি না, তিনটে তিনটে দুইটা। রেফ্রিজারেটর বাংলা লেখা থাকে রেফ্রিজারেটর তাপ ইঞ্জিনের বিপরীতে কাজ করে। দেখছো? তো আগে যে কার্নো ইঞ্জিনে করলাম কাজটা, হ্যাঁ, নর্মালি নর্মালি কি হয় বলতো, সবসময় উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে তাপ প্রবাহিত হয়, ঠিক আছে না? সবসময় কি হয়, উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে তাপ প্রবাহিত। সাপোজ ধরে নাও এই রুমটা হচ্ছে গরম, ওকে, এই রুমটা যদি গরম হয়, বাইরে যদি ঠান্ডা থাকে, তাহলে গ্যাস কোথায় যাবে বলতো, ভিতর থেকে বাইরে যাবে। এখন আমি বানাবো হচ্ছে এসি বা ফ্রিজ। এখন বলো এসির কাজ কি? ঠান্ডা রাখা। এখন কথা হচ্ছে বাইরের টেম্পারেচার ধরে নাও 40°C, ভিতরে অলরেডি 30°C আছে। বাইরে 40°C আর ভিতরে অলরেডি কত আছে, 30°। নর্মাল প্রসিডিউরে কি হবে, বাইরে থেকে ভিতরে আসবে। এসি কেন লাগাচ্ছে আমি, যাতে এটা 30 তো আসেই, এটা আমি 25 বানাবো। কি বানাবো? নর্মালি সিস্টেম যেভাবে কাজ করা উচিত তার বিরুদ্ধে কাজ করতেছি না আমি,
নর্মাল সিস্টেম যেভাবে কাজ করা উচিত তার বিরুদ্ধে কাজ করতেছে। তার মানে নর্মাল কাজ হচ্ছে উচ্চ থেকে নিম্ন যাবে, আমি কি করতেছি, একই তো নিম্ন আছে ওটা আমি আরো নিম্ন বানাবো, উচ্চ পাঠাবো। কথা বোঝা গেছে? তাপ ইঞ্জিন কি করে, তাপ ইঞ্জিন উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে তাপ প্রবাহিত করে, একটু যেটা বললাম। রেফ্রিজারেটর কি করে, তাপ ইঞ্জিনটা উল্টা কাজটা করে, কি করবে, একই তো নিম্ন তাপমাত্রায় আসছে ওটাকে সে আরো নিচে নামাবে, এবং যে গ্যাসটা এক্সট্রা যেটা হচ্ছে ওই তাপটাকে আবার বাইরে পাঠাবে। তো ওটা নিম্ন তাপমাত্রা উৎস থেকে উচ্চ তাপমাত্রার উৎসে প্রবাহিত করা। আর এটা প্রত্যাবর্তী চক্রাকারে ঘোরে, এই জন্য এখানে অভ্যন্তরীণ শক্তি কোনো পরিবর্তন হয় না, কারণ চক্রটাও প্রত্যাবর্তী ছিল। প্রত্যাবর্তী চক্রের ক্লাস করছো, করো না তোমরা? নিচে। তো রেফ্রিজারেটর হলো কি নিম্ন থেকে উচ্চ, আর তাপ ইঞ্জিন হচ্ছে উচ্চ থেকে নিম্ন, এই প্যাসিভ পার্থক্য এটা আমাদের সাথে এত মাথায় রাখবে। দেখছো? নিম্ন থেকে উচ্চ আর উচ্চ থেকে দেখাইছো। তুমি কি করতে চাও? কালো কালার, কালো কি কালার? ওকে, এখন বলো তো, একটু আগে আমি যেটা দেখাইলাম ফিগারটা, ওই ফিগারটা ওই জন্য দেখালাম যাতে এই ফিগারটা তোমরা বোঝো। ওই ফিগার কি ছিল, উচ্চ তাপমাত্রা থেকে আমার তাপ নিম্ন তাপমাত্রায় যাচ্ছিল, এবং নিম্ন তাপমাত্রায় কিছু লস হচ্ছিল এবং কাজ করে দিচ্ছিল। এখন সিস্টেমটা এরকম। এখন সিস্টেমটা কিরকম, এটা হচ্ছে আমার ফ্রিজ, এবং ফ্রিজের ভিতরে চাপা ধরে নাও একটা ফর্মুলা রাখছে, ঠিক আছে? Okay. এখন ধরে নাও বাইরের টেম্পারেচার হচ্ছে 30°C। বাইরে কত? 20। ভিতরে যেটা আছে ধরে নাও এটা আমি 10°C বানাবো। কত বানাবো? 10°C। আর তোমার কি মনে হয়, বাইরে 30 আছে ভিতরে 10, এটা 10 আছে অথবা 10 এর নিচে 5 করো, এমনি এমনি হবে? এমনি এমনি হবে এটা? এমনি হবে না। তখন বাইরে কি করতে হবে, কাজ করতে হবে। বাইরে থেকে কাজ করা মানে আমাকে ইলেকট্রিসিটি দিতে হবে, কারেন্ট দিতে হবে। কি দিতে হবে? কারেন্ট দিতে হবে। কারেন্ট হচ্ছে ডাব্লিউ, কারেন্টে কি, ডাব্লিউ কারেন্টে যে কাজটা করে দিবেন। তাহলে এখন বলবেন, একই তো আমার হলো কি হচ্ছে, ধরে নাও এই ভিতরে হচ্ছে Q1, কি আছে এটার ভিতরে, Q1 আছে। এবং ধরে নাও, আচ্ছা, যখন আমি ফলমূল দিলাম, ফলমূলের টেম্পারেচার কোনো 10 ছিল না, 30 ছিল, ওর বাইরে ছিল। বাইরে কত ছিল? 30 ছিল। যখন ওকে আমি ভিতরে ঢুকাইলাম, তো Q1 অ্যাকচুয়ালি 30তেই আছে। Q1 কিসে আছে? 30তে আছে। এখন আমি চাচ্ছি কি, Q1 এই 30 থেকে কমে 10 হবে। 30 থেকে কেমন কত হবে? 10 হবে। তার মানে বলতো মানে জিনিস এরকম না যেখান থেকে আমি 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাইরে বের করবো, 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কি করবো, বাইরে বের করবো। আর এখান থেকে 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাইরে বের করার জন্য আমার ডাবল পেমেন্ট কাজ করা লাগতেছে। কি করে কাজ করা লাগতেছে? ডাবল পেমেন্ট কাজ করা লাগতেছে। তার মানে আমি বলতে চাচ্ছি তোমরা জিনিসটা এইভাবে মাথায় রাখবা, সেটা হচ্ছে এটা, আমার যে ফলটা ছিল ওই ফলটা হচ্ছে আমার 3 ডিগ্রি সেলসিয়াস, বাইরে কত ছিল, 30, কারণ বাইরের টেম্পারেচার 30 ছিল, এখানে নিয়ে গেছে কত আছে, 30-এ আছে। এখন এই যখন এখানে ঢুকবে, তখন এই 30 থেকে কমে এটাকে আমি 10 বানাবো। 30 থেকে কমে কত বানাবো তুমি? 10 বানাবো। তাহলে কত কমাইলাম বলো তো? 20। এই 20টাকে আমি বলতেছি Q1। 20টাকে কি বলতেছে? Q1। আর এই 20 ডিগ্রি কমাইতে আমাকে যে কাজটা করা হচ্ছে সেটা হচ্ছে ডাব্লু। যে কাজটা করছে সেটা কি? ডাব্লু। তাহলে এখন বলো তো, এই 20টাকে আমি ফ্রিজের ভিতরে রাখবো না ফ্রিজ থেকে বের করবো? বের করবো। তার মানে ফ্রিজ থেকে যেটা বের হবে সেটা হচ্ছে Q1 ডাব্লু। এবং এটাকে আমি দুটাকে একসাথে বলতে চাচ্ছিলাম কি, Q2 = Q1 + ডাব্লু। ওকে, সো এটা লিখে নাও, তারপর আমি বলতেছি। তো আমার
লো টেম্পারেচার থেকে আমি হাই টেম্পারেচার যাবো, এটা আসলে হওয়ার কথা না। আমরা তো নর্মালি হাই থেকে লো টেম্পারেচার আসে, লো টেম্পারেচার থেকে কোথায় যাবো, হাই টেম্পারেচার। ডিউরেশন গুলো দেখো উপরে দিকে দেওয়া আছে। এবং এটা আসলে এমনি এমনি হয় না, এখানে আমি কাজ ইনপুট দিতে হচ্ছে। আগের বার আমি কাজ বেরোচ্ছিল, যে আমি উপর থেকে নিচে আসতেছিলাম এবং আমার ওর কাজ হচ্ছিল। আর এখানে কি করা লাগছে, উল্টো আমি কাজ হলো দেওয়া লাগতো এক্সট্রা, লস হচ্ছে আমার। তো Q1 গেল আমার, QL গেল, ডাব্লিউ গেল, আর এদিকে কি হচ্ছে, Q8 হচ্ছে। তাহলে কি এই দুটা ঢুকতেছে ইনপুট বলতে পারি, আর এটা কি আউটপুট, তাই আমি বলবো না QH টা আসলে QL আর ডাব্লিউর সমষ্টির সমান। ইকুয়েশন আকারে বলি, দেখো এই basis, ব্যাস। হবে। তো আমি কি বলবো, কিউ লো যেটা আছে সেটা হচ্ছে আমার ডাব্লু প্লাস ডাব্লু কিউ এল, আর কিউ এলটা হচ্ছে অপসারিত তাপ। এটা কিন্তু এই যে 10ও না 30ও না, অপসারিত তাপ 20টা আমি যেটা বের করতে যাচ্ছে ওইটা। এবং ওইটা যেমন কাজ হচ্ছে, সেখানে সমীকরণটা হলো ডাব্লিউ ইকুয়াল টু কিউ এইচ মাইনাস কিউ এল। এবং দেখো তো কার্নো চক্রের যে সমীকরণটা ছিল ওইটার মতনই না এটা, এমন না? কার্নো চক্রের যে সমীকরণটা ছিল, কাজের যে সমীকরণটা, পেজ ওল্টা আগের পেয়ে দেখো। ওকে, আচ্ছা এখন দেখো, নর্মালি আমরা যখন তাপ ইঞ্জিনের কথা বলি বা কার্নো চক্রের কথা বলি, তখন আমরা আসলে ইঞ্জিনের কর্মদক্ষতা বের করি। কি বের করি, কর্মদক্ষতা। কিন্তু যখন রেফ্রিজারেটরের কথা বলি, যেটা আসলে আমি তাপ ইঞ্জিনের বিপরীত কাজ করতেছি, তখন আসলে আমরা ইঞ্জিনের কর্মদক্ষতা বের করি না, তখন আমরা কার্যকর সহগ বের করি। কি বের করি, কার্যকর সহগ। যেমন ইংলিশে বলি কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স, যেটাকে কে দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স, যেটাকে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করি, কে দ্বারা রিপ্রেজেন্ট করি। তো এটাকে লিখতে পারো সিওপি অথবা কে ইকুয়াল টু আউটপুট বাই ইনপুট। এটার সাথে তাপ ইঞ্জিনের কর্মদক্ষতার পার্থক্য হইলো ওখানে 100% গুণ করতে হয়, আর এখানে 100% গুণ করতে হয় না। মনে থাকবে কার্যকর সহগের কাজটা। ওকে, এখন দেখো, ইঞ্জিনে যখন কর্মদক্ষতা ছিল তখন সমীকরণটা কেমন ছিল বলো তো, পেজ উল্টা। আমার ইনপুট কি ছিল, আউটপুট কি ছিল, শুধু বলবো। না ওইটা না, দুই লাইন উপরে যাও। ঠিক আছে, এই ফিগার রিমাইন্ড করো, ফিগারটা এই ফিগার। ওকে, প্রথম ফিগারে তাপ ইঞ্জিনের ক্ষেত্রে কি ছিল, উপর থেকে নিচে QH, এখান থেকে QL, আর ডাব্লিউ কি হচ্ছিল, বেরোচ্ছিল, ডাব্লিউ আউটপুট কাজ। এখানে কি ডাব্লিউ কি হয়েছে, ইনপুট হয়ে গেছে, এখানে ডাব্লিউ কি হয়েছে। তাপ ইঞ্জিনের ক্ষেত্রে যখন বেরোচ্ছে তখন কি ডাব্লিউ আউটপুট ছিল, এবার কি ডাব্লিউ, দেখো তো তাপ ইঞ্জিনের ক্ষেত্রে আমার ডাব্লিউ ইনপুটে দেখছি না আউটপুটে দেখছি আমি, তাই কোথায় লিখছিলাম, এটা ইকুয়াল আউটপুট বাই কি ইনপুট, আউটপুটে কি লিখছে ডাব্লিউ, ইনপুটে কি লিখছে যে QH টাকে ইনপুট দেওয়া লাগতেছিল। এখন কি আমার সমীকরণটা চেঞ্জ হয়েছে দেখো তো, এবার আমার ইনপুটে কি গেছে, ডাব্লিউ গেছে, ডাব্লিউ কিন্তু উপরে ছিল আমার। তাপ ইঞ্জিনের ক্ষেত্রে কালো চোখের ক্ষেত্রে ডাব্লিউ কোথায় ছিল আমার, উপরে ছিল আমার, তখন আউটপুট ছিল আমার ডাব্লিউ। এবার তবে এখানে আমি তো একটা কাজ তো আমি দেওয়া লাগছে আর, তো এখানে কি হয়ে গেছে, ডাব্লিউ ইনপুট হয়ে গেছে। ওকে, আর ডাব্লিউ ইনপুট হওয়ার কারণে আমি অপসারিত তাপ কোনটা, QL, আমার আপেলটা ছিল বা যে ফলটা ছিল ওটা ছিল 30 ডিগ্রি বাইরে, বাইরে কত ছিল 30 ডিগ্রি, ওটা যে আমি ফ্রিজের ভিতরে রাখলাম, ওটা আমি 30 থেকে কমে কত নিয়ে আসলাম, 10 নিয়ে আসলাম। 20 আমি বের করতে হচ্ছে, কত বের করতে হচ্ছে, সেই 20টা হচ্ছে QL, অপসারিত তাপ। মাথায় রাখবা এটা, কিন্তু এটা মানে 10 ডিগ্রিও না, আবার 30 ডিগ্রিও না, কোনটা 10 থেকে মানে 30 থেকে 10-এ নিয়ে আসতে যেটা আমার বের করা লাগছে, সেটা হচ্ছে আমার অপসারিত তাপ। ওকে, তো এখন লিখতে হবে এটা, শেষ, এটা লাগছে। তো QL, ডাব্লিউ ইকুয়াল টু QH মাইনাস QL, এটা যদি আমরা টেম্পারেচার দিয়ে লিখি, TL, TH মাইনাস TL।
এবং টি এলটা হচ্ছে ফ্রিজের নিম্ন প্রকোষ্ঠ তাপমাত্রা, আর টি এইচটা হচ্ছে ফ্রিজের উচ্চ প্রকোষ্ঠ তাপমাত্রা। আর সিও ও পি যেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ রফনেস, যেটা আমরা কে দ্বারা রিপ্রেজেন্ট করবো। ওকে, আচ্ছা। আর জিনিস মনে মনে রাখবা, পরীক্ষা এই কাজটা কখনোই করবে না যদি কর্মদক্ষতা বলে ইফিসিয়েন্ট 100% এর পাশে ইউজ করো, ওটার অ্যান্সার কখনো যেন 100% উপরে না যায়, 100% যেন না হয়, ওটার অ্যান্সার কখনো কি হবে 100%-এর নিচে হবে। বাট কার্যকর ক্ষমতা যেটা আছে এর পার্সেন্টেজটা 100 উপরে যাইতে পারে, এর মানটা 100 উপরে কি যেতে পারে, যাইতে পারে। এর মানটা অ্যাকচুয়ালি মিলে হয় 2 থেকে আসলে 6, মানে যদি আমি পার্সেন্টেজ এর গুণ করি, এটা আমার 200 থেকে 600 মতামত তৈরি করে। ঠিক আছে, তো কার্যকর ক্ষেত্রে মনে রাখবা 200 থেকে উপর হবে এবং 600 থেকে নিচে হবে, কিন্তু ইকুয়াল দেই নাই, ইকুয়াল দেই নাই, তার মানে 600 হবে না, 6 হবে না, 6 এর ঠিক আগ পর্যন্ত। এটা যদি সংখ্যা রেখা করি কিভাবে আসবে বলো তো? তিন হাজার পাঁচ থাকবে। ও আচ্ছা, মাঝখানে জিরো আসবে না, জিরো কেন? জিরোটা আসবে আমার এখানে, ঠিক আছে না? জিরোটা এখানে, দুই দুই না, দুইয়ের ঠিক পর থেকে 6 না, 6 ঠিক আগ পর্যন্ত। এখানেই আমার চ্যাপ্টার 1 থার্মোডাইনামিক্সের থিওরি শেষ। আই থিঙ্ক ম্যাথ করতে পারবো তো। আমি তোমাদেরকে পিডিএফ পাঠাবো আজকে রাতে। ওদের ক্ষেত্রে পরীক্ষায় কি লাগবে? হ্যাঁ, কালকে পরীক্ষায় কালকে